রেণু রেণু। আমি আজ আপনাদেরই একজন হয়ে এই সভায় এসেছি। জ্ঞানের সম্ভার আমার নেই। বয়সের গুণে মানুষ যে অভিজ্ঞতা, দূরদর্শিতা ও সাবধানতা লাভ করে তাও বোধহয় আমার নেই। সুতরাং উপদেশ দেবার ধৃষ্টতা নিয়ে আমি আজ এখানে আসিনি। তবে আমি বিশ্বাস করি যে পলিত কেশ না হলে মানুষ দায়িত্বপূর্ণ কার্যভার গ্রহণ করতে সমর্থ হয় না। হতে পারে আজ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী মিস্টার র্যামস ম্যাকডোনাল্ড বেছে বেছে এমন লোককে মন্ত্রী করছেন যাদের বয়স 50-এর বেশি। কিন্তু এই ইংল্যান্ডের ইতিহাসে দেখতে পাওয়া যায় যে অতি সংকটাপন্ন অবস্থায় একজন তরুণ যুবক রাজ্যের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন। বর্তমান যুগে তুর্কি, ইটালি, চীন প্রভৃতি বহু নবজাগ্রত জাতির মধ্যে যুবকদের হাতে সমাজের ও রাষ্ট্রের কত গুরুভার ন্যস্ত হয়েছে। ধ্বংসের অথবা সৃষ্টির যেখানে প্রয়োজন, সেখানে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যুবকদের ওপর নির্ভর করতে হবে, তাদেরকে বিশ্বাস করতে হবে, তাদের হাতে ক্ষমতা ও দায়িত্ব তুলে দিতে হবে। যেখানে সংরক্ষণই বেশি প্রয়োজন, যেখানে নানা কৌশলপূর্ণ সংরক্ষণ নীতির উদ্ভাবনই প্রধান কাজ, সেক্ষেত্রে আপনি প্রৌঢ়াবস্থাপ্রাপ্ত ব্যক্তিকে অথবা গলিত দন্ত পলিত কেশ ব্যক্তিকে সমাজের, রাষ্ট্রের পুরো ভাগে বসাতে পারেন। আমাদের দেশ, আমাদের জাতি ধ্বংস ও সৃষ্টির লীলার মধ্যে দিয়ে চলেছে। আজ তাই আমাদের ডাক পড়েছে। যারা সবুজ, যারা নবীন, যারা কাঁচা, যারা আপাত দৃষ্টিতে লক্ষ্মী ছাড়া। আমি জানি আমাদের সমাজে এখনও অনেক লোক আছেন যাদের মতে ইউথ ইজ আ ক্রাইম। তাদের মতে বয়সে তরুণ হওয়ার মতো ত্রুটি বা অপরাধ আর কিছুই হতে পারে না। কিন্তু সে মনোভাবের পরিবর্তন হওয়া দরকার। তবে যৌবনের অর্থ যে সংযম বা অকর্মণ্যতা বা অবিমিশ্রকারিতা নয়, এ কথা প্রতিপন্ন করতে হলে শুধু নিজেদের সেবার দ্বারা, ত্যাগের দ্বারা, কর্মের দ্বারা এবং যোগ্যতার দ্বারা তা করতে হবে। আজ বয়োজ্যেষ্ঠগণ তরুণ সমাজকে অকর্মণ্য বা অপদার্থ জ্ঞান করতেই পারেন, কিন্তু যুবকরা যদি এই সংকল্প করে যে তারা চরিত্রগুণে এবং সেবা ও কর্মদক্ষতার দ্বারা বয়োজ্যেষ্ঠগণের হৃদয় অধিকার করবে এবং তাদের বিশ্বাস ও শ্রদ্ধা আকর্ষণ করবে, তাহলে কে বাধা প্রদান করতে পারে? পৃথিবীব্যাপী যে যুব আন্দোলন বা ইউথ মুভমেন্ট চলছে, এর স্বরূপ কি, উদ্দেশ্য এবং কর্মপদ্ধতি কি, সে বিষয়ে স্পষ্ট ধারণা সকলের নেই। যুবক এবং যুবতীরা সংঘবদ্ধ হয়ে যে কোনো আন্দোলন শুরু করলে সে আন্দোলন যে যুব আন্দোলন আখ্যার যোগ্য হবে, এ কথা বলা যায় না। বর্তমান অবস্থা এবং বাস্তবের কঠিন বন্ধনের প্রতি প্রবল অসন্তোষ হতেই যুব আন্দোলনের উৎপত্তি। তরুণ প্রাণ কখনো বর্তমানকে, বাস্তবকে চরম সত্য বলে গ্রহণ করতে পারে না, বিশেষত যেখানে সে বর্তমানের মধ্যে, বাস্তবের মধ্যে অত্যাচার, অবিচার বা অনাচার দেখতে পায়। সেখানে তার সমস্ত প্রাণ বিদ্রোহী হয়ে ওঠে। সে ওই অবস্থার একটা আমূল পরিবর্তন করতে সাহসী হয়। যুব আন্দোলনের উৎপত্তি প্রবল অসন্তোষ হতেই। এর উদ্দেশ্য ব্যক্তিকে, সমাজকে, রাষ্ট্রকে নতুন আদর্শে, নতুন ভাবে গড়ে তোলা। সুতরাং আদর্শবাদী যুব আন্দোলনের প্রাণ। যুবকদের বর্তমান যুগে কি করা উচিত সে বিষয়ে একটা বিস্তৃত তালিকা দিয়ে আমি আপনাদের বুদ্ধিবৃত্তির অবমাননা করতে চাই না। আমি কয়েকটি মূল কথা বলে আমার বক্তব্য শেষ করব।
সমাজ বা রাষ্ট্রের উন্নতি নির্ভর করে একদিকে ব্যক্তিত্বের বিকাশের ওপর এবং অপরদিকে সঙ্ঘবদ্ধ হওয়ার শক্তির ওপর। যদি নতুন স্বাধীন ভারত আমাদেরকে গড়ে তুলতে হয়, তাহলে একদিক দিয়ে খাঁটি মানুষ সৃষ্টি করতে হবে এবং সঙ্গে সঙ্গে এইরূপ উপায় অবলম্বন করতে হবে যার দ্বারা আমরা বিভিন্ন ক্ষেত্রে সঙ্ঘবদ্ধভাবে কাজ করতে শিখি। ব্যক্তিত্বের বিকাশ হলেই যে সামাজিক বৃত্তির বা সোশ্যাল কোয়ালিটিজের বিকাশ হবে, এ কথা মনে করা উচিত নয়। ব্যক্তিত্ব ফোটাবার জন্য যেরূপ গভীর সাধনা আবশ্যক, সামাজিক বৃত্তির বিকাশের জন্যও সেরূপ সাধনা প্রয়োজন। ভারতবাসী যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পরাস্ত হয়ে স্বাধীনতা হারিয়েছিল, তার প্রধান কারণ আমাদের সামাজিক বৃত্তির অভাব। আমাদের সমাজে কতকগুলি অ্যান্টি সোশ্যাল বা সমাজ বিরোধী বৃত্তি প্রবেশ করেছিল, যার ফলে আমরা সঙ্ঘবদ্ধভাবে কাজ করার শক্তি ও অভ্যাস হারিয়ে ফেলেছিলাম। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে সন্ন্যাসের প্রতি আগ্রহ যেদিন আমাদের মধ্যে দেখা দিল, সেদিন সমাজের ও রাষ্ট্রের বন্ধন শিথিল হতে আরম্ভ করল এবং সমাজের বা রাষ্ট্রের উন্নতি অপেক্ষা নিজের মোক্ষ লাভই মানুষের নিকট অধিক শ্রেয়কর বলে মনে হলো। আমার নিজের মনে হয় যে স্বার্থপরতা, পরশ্রী কাতরতা এবং উচ্ছৃঙ্খলতা প্রভৃতি সমাজ গঠন বিরোধী বৃত্তির জন্যই আমরা সঙ্ঘবদ্ধভাবে কাজ করতে পারি না। সঙ্ঘবদ্ধভাবে কাজ না করতে পারার জন্য কি সামাজিক ক্ষেত্রে, কি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কি রাষ্ট্রীয় ক্ষেত্রে আমরা কোনো দিকে উন্নতি লাভ করতে পারছি না। আমি চাই না যে আমাদের জাতীয় অধঃপতনের কারণ সম্বন্ধে আপনারা আমার অভিমত বিনা আলোচনায় গ্রহণ করুন। আমি বরং চাই যে আপনারা যেন সমস্ত জাতির ইতিহাস পাশাপাশি রেখে আলোচনা করেন এবং ওই আলোচনা থেকে আমাদের অধোগতির কারণ অনুসন্ধান করে বের করেন। আমাদের চরিত্রের দোষগুলি সর্বদা যদি চোখের সামনে ধরে রাখতে পারি, তাহলে সমস্ত জাতি সে বিষয়ে সাবধান হয়ে উঠবে। বিশ্বজগতের এবং মনুষ্য জীবনের ঘটনা পরম্পরার অন্তরালে যে একটা অদৃশ্য নিয়ম নিহিত আছে, এ কথা আমরা অনেকেই জানি না বা মনে রাখি না। পাশ্চাত্য মনীষীরা কিন্তু কোনো ঘটনাকে সহজে আকস্মিক বা অদৃষ্ট সম্ভূত বা দুর্দৈবব সংঘটিত বলে গ্রহণ করতে চান না। প্রত্যেক জাতির আদর্শের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে হবেই। ওই আদর্শের অনুসরণে নিজেকে নিঃশেষে বিলাতে হবে। আদর্শের চরণে আত্মবলিদান করতে পারলে মানুষের চিন্তা ও কথা ও কার্য এক সুরে বাঁধা হবে। তার ভিতর বাহির এক হয়ে যাবে। তার সমস্ত জীবন এক আদর্শ সূত্রে গ্রথিত হবে। সে তখন তার জীবনে নতুন রস, নতুন আনন্দ, নতুন অর্থ খুঁজে পাবে। সমস্ত বিশ্ব জগৎ তার নিকট নতুন আলোকে উদ্ভাসিত হয়ে উঠবে। আমি আজকের এই অভিভাষণে ব্যক্তিগত সাধনার উপর বেশি জোর দিচ্ছি না। তার কারণ এই যে ভারতবাসী কোনো দিনই ব্যক্তিগত সাধনা ভুলে যায় না। ব্যক্তিত্ব বিকাশের চেষ্টা আমরা কোনো দিনই ত্যাগ করি না। অবশ্য পাশ্চাত্য দেশের বা অন্যান্য দেশের ব্যক্তিত্বের আদর্শ এবং আমাদের দেশের ব্যক্তিত্বের আদর্শ এক নয়। কিন্তু আমাদের বর্তমান পরাধীনতা ও সকল প্রকার দুর্দশার মধ্যে যে আমাদের দেশে কত মহাপুরুষ জন্মেছেন এবং এখনও জন্মাচ্ছেন, তার একমাত্র কারণ এই যে খাঁটি মানুষ সৃষ্টির প্রচেষ্টা আমাদের জাতি কোনো দিন ভুলে যায়নি। কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম কালেকটিভ সাধনা বা সমষ্টিগত সাধনার কথা। আমরা ভুলে গিয়েছিলাম যে জাতিকে বাদ দিয়ে যে সাধনা, সে সাধনার কোনো সার্থকতা নেই। তাই সমাজ গঠন বিরোধী বৃত্তি আমাদের মানস ক্ষেত্রে জন্মেছে এবং ওইরূপ প্রতিষ্ঠান পরগাছার মতো আমাদের জাতীয় জীবনকে ভারগ্রস্ত এবং
শক্তিহীন করে তুলেছে। আজ বাংলার তরুণ সমাজকে রুদ্রের মতো বলতে হবে, জাতি সমাজ গঠন বিরোধী বৃত্তি নিচয় আমরা কুসংস্কার জ্ঞানে পরিত্যাগ করব এবং জাতি সমাজ গঠনের প্রতিকূল সমস্ত প্রতিষ্ঠান আমরা একেবারে নির্মূল করব। ব্যক্তিত্ব বিকাশ সম্বন্ধে আমি আজ মাত্র একটি কথা বলবো। সাধনা বলতে অনেকে অনেক রকম বুঝে থাকেন এবং সাধনার বিভিন্ন প্রকার ব্যাখ্যাও শুনতে পাওয়া যায়। আমার ধারণা এই যে সাধনার উদ্দেশ্য মনুষ্য জীবনের রূপান্তর করা। রূপান্তর সাধনা করতে হলে বাইরে থেকে চেষ্টা করলে চলবে না, মানুষের জীবন নতুন আদর্শের দ্বারা অনুপ্রাণিত করতে হবে। আদর্শের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। ওই আদর্শের অনুসরণ নিজেকে নিঃশেষে বিলিয়ে দিতে হবে। আদর্শের চরণে আত্মবলিদান করতে পারলেই মানুষের চিন্তা, কথা এবং কার্য এক সুরে বাঁধা হয়ে যাবে। তার ভিতর বাহির এক হয়ে যাবে। তার সমস্ত জীবন এক আদর্শ সূত্রে গ্রথিত হবে। সে তখন তার জীবনের নতুন রস, নতুন আনন্দ, নতুন অর্থ খুঁজে পাবে। সমগ্র বিশ্বজগৎ তার নিকট নতুন আলোকে উদ্ভাসিত হয়ে উঠবে। বর্তমান যুগে যুগোপযোগী সাধনায় যদি প্রবৃত্ত হতে হয়, তাহলে দেশাত্মবোধকেই জাতীয় আদর্শ বলে গ্রহণ করতে হবে। নতুন আদর্শের উপর যদি জীবন গঠন করতে হয়, তাহলে গতানুগতিক পন্থা পরিত্যাগ করতে হবে। পাশ্চাত্য জাতি গতানুগতিক পন্থা বর্জন করে সর্বদা নতুনের সন্ধানে ছুটতে পারে এবং এই জন্যই তারা উন্নতি করতে পেরেছে। কিন্তু আমরা যেন সর্বদাই অজানার ভয়ে ভীত। বাইরের অপেক্ষা আমরা যেন ঘরকেই ভালোবাসি। তাই আমাদের স্পিরিট অফ অ্যাডভেঞ্চার এত কম। কিন্তু এই স্পিরিট অফ অ্যাডভেঞ্চার যার এত অভাব আমাদের মধ্যে, সকল জাতির উন্নতির একটা প্রধান কারণ এটা। আমি বাংলার তরুণ সমাজকে তাই বলতে চাই, বাইরের জন্য, অজানার জন্য পাগল হতে শিখতে হবে। ঘরের কোণে অথবা দেশের কোণে লুকিয়ে থাকলে চলবে না। সমস্ত পৃথিবীটা ঘুরে নিজের চোখে দেখতে হবে এবং দেশ দেশান্তর হতে জ্ঞান আহরণ করতে হবে। আমাদের অসীম শক্তি আছে, নেই আমাদের আত্মবিশ্বাস এবং শ্রদ্ধা। নিজের জাতির ওপর বিশ্বাস এবং শ্রদ্ধা ফিরিয়ে আনা হবে। দেশবাসীকে অন্তরের সঙ্গে ভালোবাসিতে হবে। মানুষ অন্তরের সঙ্গে যা আকাঙ্ক্ষা করে তা একদিন পাবেই পাবে। স্বাধীনতা লাভের জন্য আমরা যদি পাগল হতে পারি, তবেই আমাদের অন্তর্নিহিত অসীম শক্তি স্ফুরণ ঘটবে। আমরা নিজেরাই অবাক হব, এত শক্তি এতদিন কোথায় লুকিয়েছিল। এই নবজাগ্রত শক্তির বলে আমরা স্বাধীনতা অর্জন করতে পারব। জাতিকে যদি মুক্ত করতে হয়, তাহলে সর্বাগ্রে স্বাধীনতার আস্বাদ নিজের অন্তরে পেতে হবে। আমি মুক্ত, স্বাধীন মানুষ, এই কথা ধ্যান করতে করতে মানুষ সত্যই নির্ভীক হয়ে যায়। নির্ভীক হতে পারলে মানুষ কখনো বন্ধনে আবদ্ধ হয় না। কোনো বাধা বিঘ্ন তার পথ রোধ করতে পারে না। যশোহর, খুলনার ভাতৃবৃন্দ, এসো আমরা একসঙ্গে বলি, আমরা মানুষ হব, নির্ভীক, মুক্ত, খাঁটি মানুষ হব। নতুন স্বাধীন ভারত আমরা ত্যাগ, সাধনা ও প্রচেষ্টার বলেই গড়ে তুলব। আমাদের ভারত মাতা আবার রাজেশ্বরী হবেন। তার গৌরবে আমরা আবারও গৌরবান্বিত হব। কোনো বাধা আমরা মানব না, কোনো ভয়ে আমরা ভীত হব না। আমরা নূতনের সন্ধানে অজানার পশ্চাতে চলব। জাতির উদ্ধারের দায়িত্ব আমরা শ্রদ্ধার সঙ্গে, বিনয়ের সঙ্গে গ্রহণ করব। ব্রত উদযাপন করে আমরা আমাদের জীবন ধন্য করব। ভারতবর্ষকে আবার বিশ্বের দরবারে সম্মানের আসনে বসাব। এসো ভাই, আমরা আর ক্ষণ মাত্র বিলম্ব না করে শ্রদ্ধাবনত মস্তকে গললগ্নকৃত বাসে
মাতৃচরণে সমবেত হয়ে করজোড়ে বলি, পূজার সমস্ত আয়োজন সম্পূর্ণ, অতএব জননী জাগৃহী।